এই ক্লাসে আমরা ঘর্ষণ বল নিয়ে আলোচনা করছি। দেখো, ঘর্ষণ বল যে বলটি, এই বলটি সাধারণত ক্রিয়াশীল হয় যখন একটি বস্তু একটি তলের উপর দিয়ে গতিশীল হবে, এবং যদি তলটি অবশ্যই কী হয়, অমসৃণ হয়, মানে মসৃণ না হয়ে যদি অমসৃণ হয়, তাহলে ওই তলটি যখন তলটির উপর দিয়ে যখন বস্তুটি গতিশীল হবে, তখন কী হবে, বস্তুটিকে তলটি বাধা দিবে। যেমন ধরো একটা তল ধরলাম, এরকম এটা একটা তল, এটা অমসৃণ তল ধরলে, এবং এর উপরে একটা ব্লক আমি ধরলাম ভি বেগে, বা ধরলাম 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়। ঠিক আছে, এবার দেখো, যদি এই তলটা মসৃণ হতো, তাহলে বস্তুটি কী হতো, 10 মিটার পার সেকেন্ড বেগেই চলতে থাকতো। কেন? কারণ এখানে আর কোনো বল প্রযুক্ত নেই, কোনো বল প্রযুক্ত হচ্ছে না। আর বল যদি প্রয়োগ না হয়, আমরা জানি যে গতিশীল বস্তু কী হয়, সমবেগে চলতে থাকে। আর যদি বল প্রযুক্ত হয়, হয় বেগ বাড়বে, না হলে বেগ কমবে। এবার যেহেতু দেখো এটা অমসৃণ তল, অমসৃণ তল হওয়া মানে কী হবে, তাহলে বস্তুটার গতিকে বাধা দেবে, অর্থাৎ তাহলে এর উপর একটা বাধা বল প্রযুক্ত হবে। এবং সাধারণত এর আমরা অনুভবও করি যে একটা বস্তু যদি একটা তলের উপর দিয়ে তাকে যদি গতিশীল করিয়ে দিই, তাহলে কিছুক্ষণ পর, মানে কিছুটা যাওয়ার পর সে থেমে যায়। কারণ হচ্ছে ওই তল দ্বারা প্রযুক্ত ঘর্ষণ বলের জন্য। তাহলে তল দ্বারা প্রযুক্ত ঘর্ষণ বলের জন্যই তাহলে কী হবে, বস্তুটা থেমে যাবে। এবার বলো, এই ঘর্ষণ বল কোন দিকে প্রযুক্ত হবে, মানে অভিমুখটা কোন দিকে হবে? তাহলে অভিমুখটা কোন দিকে হবে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে অবশ্যই আমাদের যেটা মনে পড়ছে যে যেহেতু বস্তুটা সামনের দিকে গতিশীল হচ্ছে, তাহলে গতিকে বাধা দিচ্ছে, অর্থাৎ তাহলে তার বিপরীত দিকে বল প্রযুক্ত হচ্ছে, মানে ঘর্ষণ বল তাহলে অবশ্যই তাহলে বস্তু যেদিকে গতিশীল হবে ঠিক তার বিপরীত দিকেই প্রযুক্ত হবে। মানে এইখানে দেখো এই এক্সাম্পলটা, তো এই এক্সাম্পলে বস্তুটা কী হচ্ছে, সামনের দিকে গতিশীল হচ্ছে, তাহলে সামনের দিকে যদি গতিশীল হয়, নিশ্চয়ই তাহলে পেছনের দিকে, এই দিকে তাহলে এই দিকে তোমার ঘর্ষণ বল কাজ করবে, এই দিকে ঘর্ষণ বল কাজ করবে। ঠিক আছে, এবং এই ঘর্ষণ বল কী করবে, বস্তুটা কী হবে, বস্তুটাকে একটা দূরত্ব যাওয়ার পর থামিয়ে দেবে। ঠিক আছে, এবার দেখো, এই যে ঘর্ষণ বল সাধারণত কত ধরনের হয়, দু ধরনের হয়। তো দু ধরনের কি কি ঘর্ষণ বল হয়? একটা হচ্ছে গিয়ে স্থিত ঘর্ষণ বল, একটা স্থিত ঘর্ষণ বল, আর একটা হচ্ছে চল ঘর্ষণ বল। চল ঘর্ষণ বল। এবার একটা কোশ্চেন হচ্ছে, একটা বস্তু স্থির থাকবে কখন? বস্তু স্থির থাকবে কখন? একটি বস্তু স্থির থাকবে কখন? বস্তু স্থির থাকবে কখন? তাহলে এর দুটো উত্তর হতে পারে। একটা উত্তর হবে এরকম, যে বস্তুর উপর যদি, একটা স্থির বস্তুর উপর, অবশ্যই একটি স্থির বস্তুর উপর, স্থির বস্তুর উপর মোট বল শূন্য, স্থির বস্তুর উপর কোনো বল প্রযুক্ত না হলে, আর একটা কোশ্চেন, আর একটা উত্তর হতে পারে, আর একটা উত্তর কি, স্থির বস্তুর উপর মোট বল শূন্য হলে, মোট বল শূন্য হলে। ঠিক আছে, মানে বস্তু স্থির থাকবে, কন্ডিশন এটা, হয় কোনো বল প্রযুক্ত হবে না, না হলে মোট বল শূন্য। এবার ভাবো, আমি একটা তল নিয়েছি, এই তলের উপর একটা 10 কেজি একটা বস্তু নিয়েছি, 10 কেজি একটা বস্তু নিয়েছি। এই 10 কেজি বস্তুটা, এই 10 কেজি বস্তুটা
তলের উপর দিয়ে গতিশীল করতে আমি চেষ্টা করব এই 10 কেজি বস্তুটাকে। এবার অবশ্যই তলটা হচ্ছে অমসৃণ, মানে এখানে ঘর্ষণ বল প্রযুক্ত হবে। অমসৃণ মানে এখানে আমরা অবশ্যই জানছি যে এখানে ঘর্ষণ বল প্রযুক্ত হবে। এবার দেখো, আমি এটাকে বস্তুকে যদি গতিশীল করতে চাই এই ব্লকটিকে, তাহলে আমাকে অবশ্যই এই বল প্রয়োগ করতে হবে। তাহলে আমি এখানে বল প্রয়োগ করব, কিন্তু আমি বল প্রয়োগ করছি 1 নিউটন। 1 নিউটন বল প্রয়োগ করছি। এবার 1 নিউটন বল যদি আমি 10 কেজি বস্তুর উপরে প্রয়োগ করে টানি, তাহলে ধারণা অনুযায়ী, এমনি সাধারণ ধারণা অনুযায়ী, তাহলে ব্লকটি স্থির থাকবে। আমি বল প্রয়োগ করছি, বস্তুটি কী থাকছে? স্থির থাকছে। তাহলে আমার এখানে যে অ্যান্সার ছিল যে বস্তু স্থির থাকবে যখন কোনো বল প্রযুক্ত হবে না অথবা মোট বল শূন্য হবে। তাহলে এখানে দেখো, এই দুটোর মধ্যে কোনোটাই খাটছে না। কারণ হচ্ছে প্রথমটা হচ্ছে গিয়ে স্থির থাকবে যদি কোনো বল প্রযুক্ত না হয়, তো এখানে একটা বল তো প্রযুক্ত হচ্ছে, 1 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। আবার দেখো, সেকেন্ডে বলা হয়েছিল যে মোট বল শূন্য হবে, মোট বল শূন্য হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কটা, একটাই বল আছে 1 নিউটন, তবুও বস্তুটি স্থির আছে। তাহলে বস্তুটি স্থির আছে আর এখানে দেখছি 1 নিউটন, তাহলে আমাদের কোথাও ভুল হচ্ছে। ভুলটা কি? আমাদের এখানে দেখার ভুল হচ্ছে। কি দেখার ভুল হচ্ছে? যে এখানে একটা বল নেই, এখানে অবশ্যই কটা বল আছে? 2টা বল হচ্ছে। না হলে এই কন্ডিশানটা ম্যাচ করছে না। আর অবশ্যই এই কন্ডিশানটা ম্যাচ করবে, না হলে নিউটনের গতিসূত্র ভুল। তো তাহলে আর একটা যে বল আছে, যে বলটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, সেটা কি বল? সেটা অবশ্যই হচ্ছে ঘর্ষণ বল। এবং ঘর্ষণ বলটা সেটা কোন দিকে কাজ করছে? অবশ্যই কোন দিকে কাজ করছে? বিপরীত দিকে। আর একটা কথা, আমরা এই ঘর্ষণ বলকে ছোট হাতের F এই লেটারটা দিয়ে প্রকাশ করব। তাহলে এই ঘর্ষণ বলটা অবশ্যই কি হবে? আমি যেদিকে বল প্রয়োগ করছি তার বিপরীত দিকে কাজ করবে, এবং এই ঘর্ষণ বলের মান অবশ্যই কার সঙ্গে সমান হবে? 1 নিউটনের সঙ্গে সমান হবে। যদি সমান হয় তাহলে এর উপরে মোট প্রযুক্ত বল কত হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে, এবং বস্তুটি স্থির, তাহলে এটা ভ্যালিড করে যাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ তাহলে ঘর্ষণ বল কখন ক্রিয়াশীল হয়? আমরা বলেছিলাম যে একটা বস্তু গতিশীল হলে। কিন্তু আর একটা জিনিস দেখতে পেলাম, যদি আমি বস্তুটাকে গতিশীল করার চেষ্টা করি কিন্তু যদি বস্তু গতিশীল না হয়, তখনও কিন্তু ঘর্ষণ বল কাজ করছে। ঠিক আছে? এবার দেখো, এই সিচুয়েশানটায় আমি ঘর্ষণ বল কত পেলাম? 1 নিউটন। এবার যদি আমি কি করি, এর উপরে প্রযুক্ত বল বাড়িয়ে দিই, ধরো দিলাম আমি 1 নিউটন বাদ দিয়ে আমি আরও 1 নিউটন বাড়িয়ে দিলাম, তোমার হলো 2 নিউটন। 2 নিউটন যদি হয়, তখনও আমি দেখলাম বস্তুটি কী আছে? স্থির আছে। তাহলে আমাকে অবশ্যই ধরে নিতে হবে যে বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করছে, এবং সেটা অবশ্যই কত নিউটনের সঙ্গে সমান হবে? 2 নিউটনের সঙ্গে সমান হবে। এইভাবে যতক্ষণ বস্তু স্থির থাকবে এবং তুমি কি করতে চাইবে? প্রযুক্ত বল বাড়াতে চাইবে, তখন ঘর্ষণ বলও কী করবে? আস্তে 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 বাড়বে এবং তোমার বলটাকে কী করবে? প্রতিমিত করবে। ঠিক আছে? তো এর একটা লিমিট আছে, মানে এরকম যদি বাড়তে থাকে, তুমি প্রযুক্ত বল বাড়াতে যাচ্ছ, ঘর্ষণ বলও যদি বাড়তে থাকে, তাহলে কি হবে? তাহলে বস্তুটা চিরকালই স্থির থেকে যাবে, মানে তাকে গতিশীল করা সম্ভব হবে না। তো এরকম হয় না, কারণ হচ্ছে ঘর্ষণ বলের একটা সীমা আছে। ঠিক আছে? ঘর্ষণ বলে একটা সীমা আছে, সেই পর্যন্ত ঘর্ষণ বল কী করতে পারে? প্রযুক্ত বলকে প্রতিমিত করতে পারে, অর্থাৎ বস্তুটাকে স্থির রাখতে পারে। তো সেই পর্যন্ত যে বল, যে ঘর্ষণ বল কাজ করবে, মানে সোজা কথায় স্থির অবস্থায়, বস্তু স্থির অবস্থায় থাকাকালীন যে ঘর্ষণ বল কাজ করবে তাকে বলা হবে স্থিত ঘর্ষণ বল। স্থিত ঘর্ষণ বল। ঠিক আছে? আমি বস্তুকে গতিশীল করতে চাইছি কিন্তু বস্তুটা তখনও কী আছে? স্থির অবস্থায় আছে। তো সেই বলটাকে আমরা বলবো কি? স্থিত ঘর্ষণ বল। স্থিত ঘর্ষণ বল। এবং এর একটা সর্বোচ্চ মান আছে, কারণ হচ্ছে এ হচ্ছে প্রযুক্ত বলের সঙ্গে বাড়ছে বাড়ছে বাড়ছে। ঠিক আছে? বাড়তে বাড়তে একটা লিমিট থাকছে, মানে সীমা থাকছে, তারপরে কী হবে? বস্তুটি চলতে থাকবে। তো সেই সর্বোচ্চ মানটাকে কি বলা হয়? সীমাস্থ ঘর্ষণ বল, যাকে আমরা F/S দিয়ে চিহ্নিত করব, সীমাস্থ ঘর্ষণ বল। সীমাস্থ ঘর্ষণ বল মানে তোমার স্থিত ঘর্ষণ বলের
সর্বোচ্চ মান আর কি, স্থিত ঘর্ষণ বল, স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, আচ্ছা এফএস। ঠিক আছে, এই এফএস কতটা হবে, এফএস কতটা হবে সেইটা আমাদের জানার বিষয়, এফএসটা কত হবে। এবার ভাবো, আমি ধরলাম, আমি এটা মানে এমনি অ্যাজিউম করে নিচ্ছি যে আমি যদি এর উপরে 10 নিউটন বল প্রয়োগ করি, আমি 20 নিউটনই ধরলাম, 20 নিউটন যদি বল প্রয়োগ করি, 20 নিউটন পর্যন্ত বল প্রয়োগ করলে ঘর্ষণ বল তাকে প্রতিমিত করে দিচ্ছে। এর থেকে যদি বেশি বল প্রয়োগ করি তখন বস্তুটি চলতে শুরু করবে। অর্থাৎ তাহলে সীমাস্থ ঘর্ষণ বল কত হলো, 20 নিউটন। এবার আমি যদি 10 কেজিটাকে কমিয়ে 5 কেজি করে দিই, তখনও কি সেই সীমাস্থ ঘর্ষণ বল 20 নিউটন হবে? মানে একটু ফিল করার চেষ্টা করো। যখন 10 কেজি ছিল তখন আমি কি করলাম, তাকে গতিশীল করতে তোমার সর্বোচ্চ কত বল লাগলো, 20 নিউটন। এবার তুমি যদি 10 কেজি বস্তুর বদলে 5 কেজি বস্তু রাখো, তাহলে তাকেও কি তোমার টানতে মানে টানা শুরু করতে 20 নিউটন লাগবে? নিশ্চয়ই নয়, কম লাগবে। মানে এই যে সীমাস্থ ঘর্ষণ বল অ্যাকচুয়ালি বস্তু কতটা ভারী তার উপর ডিপেন্ড করছে। এবং এটাও প্রকৃত সত্য নয় যে এ কতটা ভারী তার উপর। অ্যাকচুয়ালি হচ্ছে এর যে ভারীটা কার উপরে পড়ছে, এই তলের উপর পড়ছে। এবার এই তলের উপর বস্তু যদি বেশি চিপে বসে থাকে, ঠিক আছে, তাহলে কী হবে, ঘর্ষণ বলটা বেশি হবে। এবার সে যে একদম চিপে বসে থাকছে, সেটা হচ্ছে গিয়ে তার ভরের কারণ, মানে ওজনের কারণে হয়। এবং এইটা পরিমাপ করা হয় যে কতটা চিপে বসে থাকবে বা কতটা হালকা থাকবে, সেটা অ্যাকচুয়ালি পরিমাপ করা যায় ওই মানে এই যে তোমার তল আর বস্তুটার মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বলে দ্বারা। অর্থাৎ এই বস্তুটা ওজন যাই হতে পারে, সে কিন্তু তলটার উপরে যে একদম সব সময় তার ওজনটাই প্রয়োগ করবে সেরকম নয়, অনেক কন্ডিশান আছে। বলবো কন্ডিশানগুলো। কি বললাম, যে বস্তুর যে ওজনটা সেটা যে তার তলের উপরে সবসময় সমান মানে সেই ওজনটাই প্রয়োগ করবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে। এবং এবার আমরা জানি যে বস্তুটা, ঠিক আছে, তলের উপর ঠিক যতটা বল প্রয়োগ করবে, তলটাও ঠিক বস্তুর উপরে ততটাই প্রতিক্রিয়া বল ফিরিয়ে দেবে। অ্যাকচুয়ালি এই যে সীমাস্থ ঘর্ষণ বল, এই তল বস্তুটার উপরে কতটা লম্ব প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে তার উপরে ডিপেন্ড করে, ইম্পর্ট্যান্ট। তাহলে এইখানে দেখো, এইখানে সিম্পলি এর এমজি নিচের দিকে কাজ করছে, মানে এমজি মানে বস্তুর ওজন তলটার উপরে প্রযুক্ত হচ্ছে এবং তল কি করছে, বস্তুটার উপরে একটা লম্ব প্রতিক্রিয়া বল এন প্রয়োগ করছে। এই এন এর মানের উপর নির্ভর করে ঘর্ষণ বল। এই যত বেশি হবে মানে এই লম্ব প্রতিক্রিয়া বল যত বেশি হবে, ঠিক আছে, তল আর এর মধ্যে যে ঘর্ষণ বল তত বেশি হবে। এখান থেকে একটা সমানুপাতিক ধ্রুবক আসে, তো আমরা পাই এফএস ইকুয়ালস টু মিউ এস এন, ঠিক আছে। মিউ এস, এই মিউ এসটাকে কী বলা হয়, মিউ এসটাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্ক। মিউ এস হয় ঘর্ষণ গুণাঙ্ক, বা তুমি বলতে পারো সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্ক, বা স্থিত ঘর্ষণ গুণাঙ্কও বলা যায়, সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্ক। এবং তুমি খেয়াল করে দেখো এই মিউ এসটা হবে এফ এস বাই এন। এইটা একটা এককবিহীন, কেন দেখো উপরেও বল নিচেও বল, এককবিহীন রাশি, ঠিক আছে। আর এর মানটা একটু মনে রাখার বিষয়, এর মানটা 1-এর থেকে ছোট হয়। কেন, তুমি খেয়াল করে দেখতে পারো, এই যে এনটা বড় হয় ঘর্ষণ বলের থেকে, এন সবসময় বড় হয় ঘর্ষণ বলের থেকে, যার কারণে মিউ এসটা লেস দেন 1 হয়। ওকে, তাহলে একটা এক্সাম্পল নেওয়া যাক, তাহলে ভালো করে বুঝতে পারবে স্থিত ঘর্ষণ বলটা কীরকম।
তো আমি ধরলাম এই 5 কেজির ক্ষেত্রে, ঠিক আছে, মিউ এস দেওয়া আছে, ধরো তোমার দেওয়া আছে মিউ এস দেওয়া আছে 0.2 দেওয়া আছে, ঠিক আছে, মিউ এস দেওয়া আছে 0.2। তাহলে এখানে এফএস কত হবে? এখানে এফএস কত হবে? এফএস সমান তাহলে আমরা পেয়েছি মিউ ইন্টু এন। মিউর মান তুমি 0.2 বসিয়ে দাও। এখানে এন এর মান কত? এন এর মান হচ্ছে গিয়ে, এটা 5 কেজি আছে মানে 5, আর জিটা হচ্ছে 10 ধরে নিলাম, তাহলে তোমার 2/10 10 নিউটন। তাহলে সীমাস্থ ঘর্ষণ বল হচ্ছে কত? 10 নিউটন। সীমাস্থ ঘর্ষণ বল হচ্ছে 10 নিউটন। এবার আমি এটা জেনে নিলাম সীমাস্থ ঘর্ষণ বল 10 নিউটন, মানে 10 নিউটন যদি প্রয়োগ করি তাহলে জাস্ট চলতে শুরু করবে, এর থেকে বেশি হলে তাহলে তোমার চলা শুরু হয়ে গেল, ঠিক আছে, মানে 10 নিউটন যদি প্রয়োগ করি তাহলে চলা স্টার্ট করবে আর কি, ঠিক আছে, ওটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল। এবার ধরো আমি এই বস্তুটার উপরে 5 নিউটন বল প্রয়োগ করছি। ব্লকটির উপরে, ব্লকটিকে গতিশীল করার জন্য আমরা কি করলাম? এই ব্লকটিকে গতিশীল করতে কি করলাম? ব্লকটিকে গতিশীল করতে 5 নিউটন বল প্রয়োগ করলাম। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে এখানে ঘর্ষণ বল কত কাজ করছে এবং বস্তুটির ত্বরণ কত, এরকম যদি জিজ্ঞাসা করে, দেখো ব্লকটিকে গতিশীল করতে যদি 5 নিউটন বল প্রয়োগ করো তাহলে বস্তুটি স্থির থাকবে। কেন? কারণ আমরা বের করে নিয়েছি যে বস্তুটির উপর যতক্ষণ না তুমি 10 নিউটন বা তার বেশি বল প্রয়োগ করছো বস্তুটি গতিশীল হবে না। আর বস্তু যদি না গতিশীল হয় তাহলে কি বলেছিলাম যে আমরা যে বল প্রয়োগ করছি তাকে প্রতিমিত করছে কে? 5 নিউটন। কারণ যখন বস্তু স্থির থাকে তার উপরে মোট লব্ধি বল হচ্ছে 0। অর্থাৎ তুমি যদি 5 নিউটন বল প্রয়োগ করো তুমি এটা সুন্দরভাবে জানতে পারছো যে বস্তুটি স্থির থাকছে, আর বস্তুটি স্থির থাকছে মানে তোমার প্রযুক্ত বলের ঠিক সমান এবং বিপরীতমুখী ঘর্ষণ বল কাজ করছে, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? 5 নিউটন। এবার যদি তুমি বাড়িয়ে বাড়িয়ে 10 নিউটন পর্যন্ত যাও বা 10 নিউটনের পরে যাও তখন তোমার কি হবে? এখানে বস্তুটি চলতে শুরু করবে। তাহলে আমরা কি দেখলাম? যদি এর মিউ সমান 0.2 হয় আমরা দেখলাম যে বস্তুটি গতিশীল হবে কত? মিনিমাম 10 নিউটন বল প্রয়োগ করলে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা তোমাদের ফিলিংস যেটা হয়, মানে ফিল যেটা হয়, সেইটা থেকে একটা কোশ্চেন, যে একটা বস্তু স্থির আছে তাকে তুমি গতিশীল করার চেষ্টা করছো, এবার বস্তুটি কি হয়ে গেল? গতিশীল হয়ে গেল। কখন তোমার বেশি বল প্রয়োগ করতে হবে? যখন জাস্ট স্টার্ট করতে, না গতিশীল হয়ে যাওয়ার পর? তো এটা তোমরা সবাই অনুভব করবে যে যখন তুমি বস্তুটাকে গতিশীল করছো তখন যতটা বল প্রয়োগ করতে হয় গতিশীল হওয়ার পর কিন্তু অতটা বল প্রয়োগ করতে হয় না। তো এ থেকে একটা জিনিস ক্লিয়ার যে যখন জাস্ট শুরু হচ্ছে, মানে একটা বস্তুকে শুরু করছো তখন কিন্তু বাধা বল বেশি, মানে ঘর্ষণ বল বেশি। চলা শুরু হয়ে গেলে বাধা বলটা কমে যায়, বুঝলে? মানে যখন বস্তু গতিশীল হয়ে যায় তখন যে ঘর্ষণ বলটা কাজ করে তখন ঘর্ষণ বলের মানটা কিন্তু কমে যায় যখন শুরু হয়, মানে সীমাস্থ ঘর্ষণ বলের থেকে কম হয়। এটা হচ্ছে চল ঘর্ষণ বল। চল ঘর্ষণ বল, এই বলটা কখন কাজ করে? যখন বস্তু গতিশীল হয়। বস্তু গতিশীল হলে চল ঘর্ষণ বল কাজ করে। বস্তু গতিশীল হলে কি হবে? চল ঘর্ষণ বল কাজ করবে। এবং চল ঘর্ষণ বল অবশ্যই কি হবে? সীমাস্থ ঘর্ষণ বল থেকে কম হবে। সীমাস্থ ঘর্ষণ বল থেকে কম হবে। চল ঘর্ষণ বল সীমাস্থ ঘর্ষণ বল থেকে কম হবে। আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় যেটা, দেখো স্থিত ঘর্ষণ বল যেটা ছিল সেটা কিন্তু প্রযুক্ত বলের সঙ্গে সঙ্গে কিন্তু তার মানটা কিন্তু পরিবর্তন হচ্ছিল, কিন্তু চল ঘর্ষণ বল বস্তু যদি একই তলে যদি গতিশীল হয়, এটা খেয়াল রাখবে, একই প্রকার তলে যদি গতিশীল হয় তবে কিন্তু এই চল ঘর্ষণ বল
এই চল ঘর্ষণ বল স্থির থাকে, চল ঘর্ষণ বল স্থির থাকে, চল ঘর্ষণ বল স্থির থাকে। ঠিক আছে, আর চল ঘর্ষণ বলকে আমরা এফ কে দিয়ে চিহ্নিত করি এবং এই এফ কেও সেই কার উপর নির্ভর করে, লম্ব প্রতিক্রিয়া বলের উপর নির্ভর করে। তো এইখানে একটা জিনিস বলে রাখা উচিত যে এই যে ঘর্ষণ বল তুমি যখন নির্ণয় করবে, অবশ্যই তোমাকে শিখতে হবে লম্ব প্রতিক্রিয়া বল কীভাবে নির্ণয় করতে হয় বা লম্ব প্রতিক্রিয়া বলটা কী, এইটা তোমাকে ভালো করে জানতে হবে। কারণ ঘর্ষণ বল নির্ণয় করার সময় অবশ্যই তোমাকে লম্ব প্রতিক্রিয়া বলটা বের করতে হয়। তো দেখো এখানেও চল ঘর্ষণ বল সেটাও কার উপর নির্ভর করছে, লম্ব প্রতিক্রিয়া বলের উপর নির্ভর করছে। মানে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ এফ কে ইকুয়ালস টু মিউ কে ইন্টু এন। ঠিক আছে, আর এই মিউ কে বলা হয়, মিউ কে বলা হয় চল ঘর্ষণ গুণাঙ্ক, চল ঘর্ষণ গুণাঙ্ক। তবে তোমাদের যে অঙ্কগুলো থাকবে সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু চল ঘর্ষণ গুণাঙ্ক কি স্থিত ঘর্ষণ গুণাঙ্ক সেটা বলা থাকবে না, কিছু কিছু ক্ষেত্রে বলা থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই বলা থাকে না। তবে সেটা বস্তুর গতির অবস্থা দেখে বুঝে নিতে হয় যে এটা চল ঘর্ষণ না তোমার স্থিত ঘর্ষণ। ঠিক আছে, হ্যাঁ, আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমার সীমাস্থ ঘর্ষণ বল আর চল ঘর্ষণ বল দুটোই কিন্তু এনের উপর নির্ভর করে এবং যেহেতু একটা বস্তুর ক্ষেত্রে এন সমান, তবে এফএস আর এফকে সমান নয়, এফএসটা বেশি এফকে কম। তো এই কম বেশি হওয়ার কারণ হচ্ছে মিউ এস আর মিউ কে, মিউ এস আর মিউ কে। তো এখান থেকে আমরা বলবো মিউ এসটা মানে স্থিত সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্কটা চল ঘর্ষণ গুণাঙ্কের থেকে বেশি। ওকে, তো এই দুটো বিষয় চল ঘর্ষণ গুণাঙ্ক, সরি চল ঘর্ষণ আর স্থিত ঘর্ষণ। চল ঘর্ষণের ক্ষেত্রে তাহলে কী হবে, বস্তুটি কিন্তু গতিশীল হবে, আর স্থিত ঘর্ষণের ক্ষেত্রে কিন্তু কী হবে, বস্তু স্থির থাকবে আর তার একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট মান থাকবে না। ও কী হবে, প্রযুক্ত বল যত বাড়তে থাকবে তত কী হবে, ঘর্ষণ বলের মানটা বাড়তে থাকবে। দেখো এই সীমাস্থ ঘর্ষণ বল, স্থিত ঘর্ষণ বল, চল ঘর্ষণ বল, এগুলো প্রযুক্ত বলের সঙ্গে কীভাবে পরিবর্তিত হয় তার একটা লেখচিত্র দেখো। লেখচিত্রটা হচ্ছে এইরকম, এক্স অক্ষ বরাবর প্রযুক্ত বল নিলাম, এক্স অক্ষ বরাবর প্রযুক্ত বল, ওয়াই অক্ষ বরাবর তুমি নিলে ঘর্ষণ বল, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ঘর্ষণ বল। যদি নেওয়া হয় তাহলে দেখবে তো যখন প্রযুক্ত বল শূন্য হয় ঘর্ষণ বলও কিন্তু শূন্য হয়, তারপরে প্রযুক্ত বল বাড়াচ্ছ ঘর্ষণ বলও বাড়বে 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 বাড়বে, যতক্ষণ স্থির থাকছে ততক্ষণ বাড়ছে। ঠিক আছে, তো বাড়লো। এবার এটাই হলো গিয়ে আমি ধরলাম এফ এস মানে সীমাস্থ ঘর্ষণ বল। এরপরে কি হয়েছে, মানে এই পর্যন্ত তোমার কি হলো, বস্তুটা কি থাকলো, স্থির থাকলো, বস্তু স্থির। এবার এর থেকে সীমাস্থ ঘর্ষণ বল থেকে যদি বেশি বল প্রয়োগ করো বস্তুটি কী হবে, কিন্তু চলতে শুরু করবে। আর চলা মানেই কি হবে, কি কাজ করবে, চল ঘর্ষণ বল কাজ করবে, যেটা সীমাস্থ ঘর্ষণ বল থেকে কম হয় এবং দেখো কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা বস্তু কিন্তু গতিশীল, এই বস্তু গতিশীল। ঠিক আছে, আর এইটাকে বলবো আমি এফ কে। ঠিক আছে, এফ কে আর এফ এস, বোঝা গেল এফ এস আর এফ কে কি। তো এই ছিল তোমার চল ঘর্ষণ এবং স্থিত ঘর্ষণ। এবার আমরা কি করব, এই দুটো বলকে বস্তুর গতির সঙ্গে মানে বস্তুর গতিতে ইনক্লুড করব। কারণ নিউটনের গতিসূত্রে যেটা আমরা করেছিলাম সেটা তলগুলো সব মসৃণ ছিল, সেখানে ঘর্ষণ বল ছিল না, এখানে কিন্তু কি থাকছে, ঘর্ষণ বল থাকছে। তো আমাদের যখনই অঙ্ক করতে হবে তাহলে আর একটা বলের কথা ভাবতে হবে, ওটা হচ্ছে ঘর্ষণ বল। তো এখানে যখন ঘর্ষণ বল ভাবছো তো সেখানে সেই নিউটনের গতিসূত্রের অঙ্কগুলো করার সময় আমরা ওই টান বল করেছি, তারপরে ওজন করেছি, সেখানেও লম্ব প্রতিক্রিয়া বল ছিল। ঠিক আছে, এবং তারা কোন দিকে কাজ করে সেগুলো আমরা শিখেছি। এবার যখন নতুন এই ঘর্ষণ বল শিখলে তাহলে এও কোন দিকে কাজ করে এবং কোথায় কাজ করে এটা ভালো করে জানতে হবে। দেখো
মোটামুটি এইটা আন্দাজ পেয়েছো যে ঘর্ষণ বল সবসময় বস্তু যেদিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে বা যেদিকে গতিশীল হবে তার ঠিক বিপরীত দিকে ক্রিয়া করবে। এবং অবশ্যই ওই বলটা কোথায় কাজ করে? দুটা তলের সংস্পর্শ তলে এবং তলের সমান্তরালে কাজ করে। তোমরা যখনই আঁকবে তখন এমনি বল দেখো, এমনি দেখো উপরে আঁকছি, কিন্তু যখন তুমি ঘর্ষণ বল আঁকতে যাবে না তখনই অবশ্যই তলের কাছাকাছি, একদম তলের কাছাকাছি সমান্তরালে আঁকবে, ঠিক আছে? তো এই ঘর্ষণ বলটা এবং উল্লেখ করবে অবশ্যই যখন গতিসূত্রের অঙ্কগুলো করতে যাবে, দিলে তোমার অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে এবং সেখান থেকে রেজাল্ট বের করতে খুব সহজ হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, তার জন্য বস্তুর গতিটাকে অবশ্যই তোমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? তো এই কনসেপ্টটা একটু ভালো করে নাও। তারপরে আমি আবার এর উপরে কী কী অঙ্ক হয় অঙ্কগুলোর ধারণা দেব, ঠিক আছে? তারপরে বইতে এমসিকিউ আছে, বেসিক লেভেল আছে, তো সেইগুলো করো, দিলে ভালোভাবে ক্লিয়ার হবে। মানে এটা আশা করি তোমাদের প্রবলেম হবে না, কারণ এই সমস্ত অঙ্ক নিউটনের গতিসূত্রে করেছো যেহেতু, শুধু একটা বল অ্যাড করছে, মানে কমপ্লিকেটেড ভাববে না যে অন্য কিছু না, এটা জাস্ট একটা বল, সেটাকে গতির সঙ্গে মানে বস্তুর যে গতি তার সঙ্গে এটা ইনক্লুড করে দিয়েছি, ঠিক আছে? আর কিচ্ছু না। নিউটনের গতিসূত্র যেরকম ছিল সেরকম ছিল, মানে এফ ইকালস টু এম এ যেরকম ছিল সেরকমই লাগাতে হবে, হ্যাঁ? তো সেখানে এই মানে আরও অন্যান্য বলের সঙ্গে এই বলটাকে তুমি অ্যাড করে দেবে। আর অবশ্যই ওই ঘর্ষণ বল বের করার সময় লম্ব প্রতিক্রিয়া বল তোমাকে বার করতে হবে। তো এই লম্ব প্রতিক্রিয়া বল কীভাবে নির্ণয় করতে হয় এরপরের ক্লাসটা সেটাই করাবো।